এক শিক্ষিকাকে নির্মমভাবে ধর্ষণের পর তার লাশ জ্বালিয়ে দেওয়া হয়। আর এই নৃশংসতায় যখন পুরো দেশ ফেটে পড়ে তখন একজন চৌকস পুলিশ রাতারাতি ক্রিমিনালদের গ্রেফতার করে নেয়। কিন্তু ভয়ের ব্যাপার হলো তাদের বিচার হওয়ার আগেই সেই পুলিশ সবাইকে এনকাউন্টার করে ফেলে। ব্যাপারটা সন্দেহজনক মনে হলে মামলা চলে যায় কোর্টে। আর এখানে এমন এক রহস্য উন্মোচন হয় যা পুরো দেশকে স্তব্ধ করে ফেলে। কি ছিল সেই আসল রহস্য তা জানাতে শুরু করছি জানা গানা মানা মুভির গল্প, যার শুরুটা হয় 2014 সালের একটা বৃষ্টি ভেজা দিনে। কর্ণাটক পুলিশের একজন ডিএসপি কে আজ একটা রায়ের সাজা শোনানো হচ্ছে। সেই লোকটার নাম আরাভিন্দ স্বামীনাথন। আরাভিন্দ একজন আইনের লোক, কিন্তু তবুও সে আইনের লোক হওয়ার পরেও কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর একটু পরেই তোমরা জানতে পারবে। যাই হোক, কাহিনী এরপরে এসে পড়ে 2019 সালের 10 আগস্টে। ভিক্টর নামের এক লোক মোটরসাইকেলে রাতের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। পথেই হঠাৎ তার সহকর্মীর একটা কল আসে, আর সে ফোনে কথা বলতে বলতে একদম খেয়াল করে না যে তার সামনে বিশাল একটা ট্রাক চলে এসেছে, যার ফলে সে হার্ট ব্রেক করতে গিয়ে সে তার সাইকেল সহ রাস্তার ধারে ছিটকে পড়ে। এই ঘটনায় সে বেশি আহত হয় না, যার ফলে কিছুক্ষণের মধ্যে সে উঠে দাঁড়ায়। কিন্তু উঠে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। প্রশ্ন হচ্ছে কি এমন দেখে একদম পাথর হয়ে গেল, এটাও তোমরা একটু পরে জানতে পারবে। এর পাশাপাশি সেই একই রাতে আরো দুটো ঘটনা ঘটেছিল। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাতনি আজ ভীষণ অসুস্থ, ফলে তিনি হসপিটালে তার পাশে উদ্বিগ্ন মনে বসেছিলেন। এই উদ্বেগের মাঝেই পাশের এক পুলিশ অফিসার একটা ফোন পায়, আর এই ফোনটা পেয়ে সে ফিসফিস করে স্বরাষ্ট্রমন্ত্রীর কানে বলে, স্যার আমাদের একটা সমস্যা হয়েছে। মন্ত্রী তখন চোখ তুলে তাকায়, কিন্তু কি সমস্যা সেটা আপাতত রহস্যই থাকে। ঠিক সেই রাতেই রাত 1টার দিকে একটা সংবাদপত্রের অফিসে ফোন করা হয়। সেই পত্রিকাকে বলা হয় প্রথম পাতায় একটা নিউজ ছাপাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত রাতে কেন এত তাড়াহুড়ো করে একটা নিউজ ছাপাতে হবে? এই সব প্রশ্নগুলোকে মাথায় রেখে পরের দিন সকাল হয়। তবে এই সকালটা কর্ণাটকের মানুষদের জন্য সাধারণ কোনো সকাল ছিল না, কেননা মেন রোডের পাশে পাওয়া যায় একটা পুড়ে যাওয়া লাশ। আর এই জিনিসটাকেই গতকাল রাতে দেখেছিল ভিক্টর। ভিক্টর পুলিশকে কিছুই জানায়নি, কেননা সে উটকো ঝামেলায় পড়ে যেতে পারে বলে ভয় পাচ্ছিল। তবে একজন পথচারী এটা দেখে পুলিশকে খবর দেয়, আর তাদের একটা বড় টিম এসে লাশ উদ্ধার করে। এরপর শুরু হয় গভীর তদন্ত। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেই কাজ শুরু করে, কিন্তু লাশটা এতটাই পুড়ে গেছে যে প্রথমে তার পরিচয় বের করাই কঠিন হয়ে পড়ে। তবে লাশের পাশে পাওয়া যায় কিছু জিনিসপত্র। এখানে তারা একটা আংশিক পোড়া আইডি কার্ড ও গহনার টুকরো থেকে পরিচয়ের একটা সূত্র মেলাতে থাকে। ফরেনসিক টিমের প্রাথমিক রিপোর্ট জানায় যে লাশটা একটা মেয়ের, আর তাকে ধর্ষণের পর এখানে নিয়ে এসে পুড়িয়ে মারা হয়েছে। যাই হোক, মেয়েটার পরিবারকে খবর দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যেই দুজন মহিলা সেই স্পটে আসে। তাদের মধ্যে একজন পোড়া বিকৃত লাশটা দেখেই মাটিতে লুটিয়ে পড়ে। তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে সে হচ্ছে এই মেয়েটির মা। আসলে এই মেয়েটার নাম ছিল সাবা মরিয়ম। সাবা ছিল রামনগর সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন প্রফেসর। ছোটবেলা থেকেই সাবা ছিল ভীষণ মেধাবী। বাইরে পড়তে যাওয়ার সে সুযোগও পেয়েছিল। তবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সে নিজের ইউনিভার্সিটিতে যোগ দিয়েছিল প্রফেসর হিসেবে। আর সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে সে ছিল অসম্ভব প্রিয়। তো সেদিন কলেজে তার স্মরণে একটা শোক সভা হয়, যেখানে সবার চোখের জল দেখে বোঝা যাচ্ছিল যে সাবাকে তারা কতটা ভালোবাসতো। তবে সেই শোক সভায় কলেজের প্রধান যা বলে সেটা শুনে সবার রক্ত গরম হয়ে যায়। সে বলতে থাকে সাবা একজন সাধারণ টিচার, তার মৃত্যু একটা সাধারণ ঘটনা, আর তার জায়গায় আরো অনেক টিচারই আছে। এই কথা বলার পরে শেষ পর্যন্ত তিনি সাবার চরিত্র নিয়েও কটাক্ষ করে বসে। জাস্ট চিন্তা করো, যেই মানুষটা মাত্র কাল পুড়ে মরেছে তার শোক সভায় তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। এই কথাগুলো ছাত্রছাত্রীদের মনে এক ধরনের আগুন ধরিয়ে দেয়, কেননা প্রিয় শিক্ষিকার প্রতি এই অপমান তারা একদম মেনে নিতে পারছিল না, যার ফলে মুহূর্তের মধ্যেই ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে বিক্ষোভে। তবে তখনই পুলিশ ও অজ্ঞাত কিছু লোক মিলে ছাত্রছাত্রীদের পেটাতে শুরু করে। এই লাঠিচার্জের ফলে অসংখ্য স্টুডেন্ট হসপিটালে ভর্তি হয়, আর এই ঘটনায় আন্দোলন কমার বদলে আরো বেড়ে যায়। টিভি চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে, আর রাজ্যের পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাধ্য হয়ে তদন্ত কমিটি গঠন করে, আর এই তদন্ত দেওয়া হয় রামনগর পুলিশের ডিএসপি সজ্জন কুমারকে। দায়িত্ব পেয়ে সজ্জন কুমার সরাসরি ক্যাম্পাসে আসে। তখনও বিক্ষোভ চলছে, আর তাকে দেখে ছাত্রছাত্রীরা আরো বেশি উত্তেজিত হয়ে যায়। তবে সজ্জন পিছু হটে না, বরং সরাসরি তাদের মাঝে গিয়ে দাঁড়িয়ে বলে যে করে হোক সে এই অন্যায়কারীকে খুঁজে বের করবে। এখন শুধু তার সহযোগিতা প্রয়োজন। এই সরাসরি কথায় ছাত্ররা কিছুটা শান্ত হয়, কেন এতক্ষণ কেউ তাদের সাথে এভাবে মুখোমুখি ভাবে কথা বলেনি। এরপর সজ্জন চলে যায় সাবার মার কাছে। সোনার টুকরো মেয়েকে হারিয়ে মা একদম ভেঙে পড়েছিল। সে কথা বলতে গেলেই তার গলা আটকে আসছিল। ঘরের কোণে পড়ে রয়েছে সাবার ছোটবেলার ছবি, তার বইপত্র, তার ব্যবহার করা সব জিনিস। সজ্জন সেই ঘরে ঢুকে এক মুহূর্তের জন্য থমকে যায়, কেননা একজন
মেধাবী জীবন্ত মানুষের চিহ্নগুলো তখন সেই ঘরে ছড়িয়ে আছে। সে তার মায়ের সামনে বসে আর একটাই কথা দেয়, 30 দিনের মধ্যে সে খুনিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে। এই কথায় তার মায়ের চোখে এক টুকরো আশার আলো দেখে, কেননা এতটুকুই ভরসা তার এই মুহূর্তে দরকার ছিল। এরপর সাজ্জান চলে যায় সেই স্পটে যেখানে সাবাকে পোড়ানো হয়েছিল। ঘটনাস্থলটা রাস্তার পাশে, চারিদিকে ঝোপঝাড় আর রাতের বেলায় একদম নির্জন একটা জায়গা। সাজ্জান গাড়ি থেকে নামতে গিয়ে একটা সাইনবোর্ডের স্ট্যান্ডে ছোট্ট একটা আঁচড়ের দাগ দেখে। এই দাগটা দেখে সে থমকে যায়। দাগটা দেখতে কোনো ভারী গাড়ির ধাক্কার মতো লাগছিল, তবে এই জায়গায় সেরকম কিছু হওয়ারও কথা না। এবার সেই দাগটা মাথায় রেখে সে পুরো জায়গাটা আরো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। একজন ভালো তদন্তকারী ঠিক এভাবেই কাজ করে, যেখানে সবাই শুধু লাশ দেখে সেখানে সে পুরো একটা গল্প পড়ে নেয়। আর সেই গল্প পড়তে পড়তেই সাজ্জান কিছু একটা টের পায়, যেটা অনেক বড় একটা প্রশ্ন তৈরি করবে। এবার অফিসে ফিরে পুরো টিম নিয়ে শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। এই ধরনের তদন্তে সিসিটিভি ফুটেজ দেখাটা অনেকটা খড়ের গদায় সুই খোঁজার মতন। শত শত গাড়ি, শত শত মুখ, আর তার মধ্যে একটাই সূত্র তাদের খুঁজে বের করতে হবে। তবে পুলিশের একজন অফিসার এখানে একটা ভাইটাল ক্লু বের করে আনে। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটারের মধ্যে দুটো ফিলিং স্টেশন আছে, ফলে ঘটনার রাতে সে রাস্তা দিয়ে যাওয়ার সব গাড়ির ফুটেজ পাওয়া যায়। প্রথম স্টেশনের ফুটেজে দেখা যাচ্ছে যে ঘটনার 1 ঘন্টার মধ্যে 96টা গাড়ি পার হয়েছে, তবে পরের স্টেশনে গিয়েছে মাত্র 94টা গাড়ি। তার মানে দুটো গাড়ি মাঝপথে কোথাও থেমেছিল, অথবা তারা অন্য কোনো রুটে চলে গেছে। এখন এই দুটো গাড়ির একটা ছিল মোটরসাইকেল আর অন্য আর একটা ছিল এসইউভি। মোট কথা এই দুটো গাড়ি ছিল পুলিশের প্রথম ক্লু। যাক, পুলিশ নাম্বার প্লেটের আংশিক দেখা গেলেও সেটা থেকে তারা মালিকের তথ্য বের করে ফেলে। এরপর তারা ধরে ফেলে সেই ভিক্টরকে। ভিক্টর থানায় এসে সাজ্জান কুমার তার মুখোমুখি বসে। প্রথমে অস্বীকার করার চেষ্টা করে ভিক্টর, কেননা সে ভয় পাচ্ছিল। তবে সাজ্জান শান্তভাবে তাকে বোঝায় যে সে সাক্ষী, সন্দেহভাজন নয়। এই কথা শুনে ভিক্টর তাকে সব খুলে বলে। সে জানায় অ্যাক্সিডেন্ট পর ঝোপের আড়ালে পড়ে সে 4 জনকে দেখেছিল একটা লাশে পেট্রোল ঢেলে আগুন লাগাতে। তাদের গায়ে ছিল কালো জামা আর মুখ ছিল কাপড়ে বাঁধা। এবার আগুন লাগানোর পর কিছুক্ষণের মধ্যে তারা সেই কালো এসইউভিতে করে উঠে চলে যায়। ভিক্টর এদের কাউকে চিনতে পারে না আর ভয়ে সে সেই রাত থেকে সেখান থেকে চলে এসেছিল। ঠিক এরই মাঝে ফরেনসিক আরো একটা বড় খবর পাঠায়। সাবার শরীর থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। পোড়া লাশ থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করা ফরেনসিক টিমের জন্য অনেক কঠিন কাজ ছিল, তবে শেষ পর্যন্ত তারা সেটা করতে পেরেছে। সেই ফিঙ্গারপ্রিন্ট সূত্রে এবার 4 জনের নাম উঠে আসে। এই 4 জন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। পুলিশের রেকর্ডেও তাদের নাম আগেই উঠেছে, যার ফলে এবার পুলিশ তাদের ঠিকানা জোগাড় করে রাতের অন্ধকারে অপারেশন চালায়। আর এই অপারেশনে 4 জনকে আটক করে ফেলা হয়। সাথে সাথে মিডিয়া খবর পেয়ে যায় আর সারা দেশ জানে যে ডিএসপি সাজ্জান কুমারের অসাধারণ দক্ষতায় অল্প সময়ের মধ্যেই সাবা মরিয়ামদের খুনিকে ধরে ফেলা হয়েছে, যার কারণে ছাত্রছাত্রীদের কাছে কিছুদিন আগে ভিলেন হয়ে যাওয়া পুলিশ এখন হিরো বনে যায়। আর সাজ্জান কুমার ছিল সেই হিরোদের মধ্যে সবচেয়ে বড়। তবে আটকের 2 দিন পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও বিক্ষোভ শুরু হয়। এবার শুধু বিক্ষোভ নয়, সাজ্জানের উপরে চাপ আসতে থাকে অপরাধীদের ছেড়ে দেওয়ার জন্য। তবে কর্তৃপক্ষ কেসটা অন্য থানায় হ্যান্ড ওভার করার সিদ্ধান্ত নেয়। আর আটকের 4 দিন পর রাতের বেলা 4 জনকে ট্রান্সফারের কাজ শুরু হয়। এই ট্রান্সফারের নেতৃত্ব দেয় সাজ্জান ও বাকি সদস্যরা। তারা দুটো গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তবে কিছু দূর যাওয়ার পর সাজ্জান অন্য একটা গাড়িকে সামনে পাঠিয়ে নিচে একটা বাইপাস রাস্তা ধরে। রাতের অন্ধকারে গাড়ি ছুটছে। ভেতরে 4 জন অপরাধী, তাদের হাতে রয়েছে হাত করাও, কিন্তু তারা বুঝতে পারছে না যে কোথায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে, কেননা এই রাস্তাটা তাদের পরিচিত না। এরপর একটা লাইট হাউসের কাছে একদম নির্জন জায়গায় এসে গাড়িটা থামে। সবাইকে গাড়ি থেকে নামানো হয় আর তারপর সাজ্জান কুমার একে একে 4 জনকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সাজ্জানের সাথে থাকা পুলিশ অফিসাররা পুরো হতভম্ব হয়ে যায়, কেন এরকম এনকাউন্টারের কথা তারা কখনোই আশা করেনি। সাজ্জান পুরো ঘটনাটাকে এনকাউন্টার বলেই চালিয়ে দেয়। তখন সাধারণ মানুষ মনে করতে থাকে যে অপরাধীরা যদি ছাড়া পেয়ে যেত তাহলে সাবার আত্মা শান্তি পেত না। তাই হয়তো সাজ্জান ঠিকই করেছে, কেননা কোর্ট, জেল এইসব করে তারা 10-15 বছরেও কোনোই সাজা পেত না, যার ফলে তারা পুলিশকে সাপোর্ট করে একটা বিবৃতিও দেয়। কিন্তু এখানে বাধে একটা বিপত্তি। সেই রাজ্যের একটা মানবাধিকার সংগঠন এটাকে মানবাধিকার লঙ্ঘন বলে কোর্টে একটা মামলা ঠুকে দেয়। আর এই মামলায় সাজ্জান কুমার আটকে পড়ে নিজের জালে। সেই মামলায় কোর্টের রাষ্ট্রপক্ষে লড়ছে বিখ্যাত পিপি রাঘবান আইয়ার। আর সাজ্জান কুমারের বিরুদ্ধে যে উকিল লড়তে এসেছে তাকে তুমি মুভির একদম শুরুতেই দেখেছিলে। হ্যাঁ, সে হচ্ছে আরাভিন স্বামীনাথন।
এই ব্যক্তিটাকে 2014 সালে সাজা দেওয়া হয়েছিল। আরাভিন জেল থেকে ছাড়া পাওয়ার পর একটা স্ক্র্যাচে ভর করে চলে, কেননা কারাগারে তার উপরে এতটাই নির্মম টর্চার চালানো হয়েছিল যে তার একটা পা ভেঙে গিয়েছিল। সেই থেকে সে ছিল সকল লোকচক্ষুর আড়ালে। কিন্তু এই লোক হঠাৎ কেন সাজ্জানের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, এটা একটা বিশাল রহস্য, যার উত্তর মিলবে একটু পরেই। এদিকে কোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ, কেউ সাজ্জানের পক্ষে স্লোগান দিচ্ছে, আবার কেউ দিচ্ছে মানবাধিকারের পক্ষে। পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু তবুও উত্তেজনা কমছে না। ভিতরের কোর্ট রুমে সাংবাদিক, ক্যামেরা, দর্শক সবাই মিলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে। এই কেসটা এখন একটা এনকাউন্টারের বিচার নয়, বরং এটা হয়ে উঠেছে পুরো রাজ্যের মানুষের বিচার বোধের পরীক্ষা। একদিকে আইন, অন্যদিকে আবেগ, আর মাঝখানে বসে আছে জজ সাহেব। শুনানি শুরু হয়। রাঘাবা নায়ার প্রথমে একটা পুরাতন কেসের উদাহরণ টানে। 30 বছর আগে একটা ধর্ষণ কেস হয়, যেখানে অপরাধ প্রমাণের আগেই আসামিকে গুলি করে মারা হয়েছিল, আর সেই সময় সেটাকে সমাজ সঠিক বলে মনে করেছিল। সেই ঘটনার রেফারেন্স দিয়ে তার বক্তব্য হলো, কিছু কিছু ক্ষেত্রে তৎক্ষণাৎ সিদ্ধান্তই সঠিক, কেননা সমাজের জঞ্জাল ছড়িয়ে দেওয়াটা অপরাধ নয়। মোট কথা তিনি বোঝাতে চাইছেন সাজ্জান কুমার যা করেছে সেটা অপরাধ নয়, বরং সমাজের জন্য একটা সাহসী সিদ্ধান্ত। তবে রাঘাবানের কথা শেষ হওয়ার আগেই আরাভিন হাত তুলে জজের কাছে অনুমতি নেয়। অনুমতি পেয়ে সে একজন মহিলাকে কোর্টে হাজির করে। সেই মহিলা 14 বছরের মেয়েকে একদিন তাদের বাড়ির 67 বছরের বৃদ্ধ মালিক ধর্ষণ করে। এরপর বৃদ্ধ জেলে যায়, তবে পরের দিন ট্রাক চাপায় মারা যায় মেয়েটা। এই ঘটনা বলার পর আরাভিন জজকে জিজ্ঞেস করে যে, মহামান্য, আপনার কি মনে হয় এই বৃদ্ধকেও তৎক্ষণাৎভাবে গুলি করে মারা উচিত ছিল? এই প্রশ্নের মাধ্যমে সে এটাই বোঝাতে চাইছে যে বিচার ছাড়া দণ্ড মানে আইনকে ধ্বংস করা, কেন আইন সবার জন্য সমান হওয়া উচিত। এরপর আরাভিন আরেকজন মহিলাকে কাঠগড়ায় ডাকে। এই মহিলা সাবার মৃত্যুর পরের দিনে হ্যাশট্যাগ দিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিল। আরাভিন তাকে প্রশ্ন করে বলে, সেদিন সেই একই পত্রিকার ভিতরে আরো একটা ধর্ষণের খবর ছিল, কিন্তু সে কেন ওই ধর্ষণের খবর ভাইরাল না করে সাবারটাই ভাইরাল করে দিল? এখন এই দুটো ঘটনায় কি এমন পার্থক্য ছিল যে যেটা একটাকে বড় আর একটাকে ছোট করে দিল? এই প্রশ্নে কোর্টরুমে একটা অস্বস্তিকর নীরবতা নামে, কেননা এই প্রশ্নে সহজ কোনো উত্তর কারো কাছে নেই। কিন্তু এই কথায় রেগে ওঠে সাবার মা। কোর্টে শুরু হয় একটা চাপা উত্তেজনা, আর জজ এবার মুলতবি ঘোষণা করে আরাভিনকেও সতর্ক করে দেয়। তবে কোর্ট আবারও শুরু হওয়ার পর আরাভিন সেই সতর্কতাকে একদম তোয়াক্কা না করেই সাবার মাকে কাঠগড়ায় ডাকে। তখন সেই মহিলা জানায় যে সাবাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তবে আরাভিন এবার সরাসরি বিরোধিতা করে। সে জিজ্ঞেস করে যে, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার মেয়ের ধর্ষণ করা হয়েছে? এরপর মহিলাকে বসিয়ে দিয়ে সে মিডিয়া ও পুরো সিস্টেম নিয়ে কথা বলতে শুরু করে। তার বক্তব্য হলো, সংবাদ মাধ্যমে নির্ধারণ করে কোন কেস কতটা গুরুত্ব পাবে, কার মৃত্যু ফলাও করে ছাপা হবে, আর কে বিচার পাবে কিংবা পাবে না। এই সব যুক্তিতে রাঘবান রেগে যায়। জজ নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। তবে আরাভিন দৃঢ়ভাবে বলে যে, এতক্ষণ আমি যা বললাম প্রত্যেকটা কথা আমি প্রমাণ করে দেখাবো। সেই হিসেবে সে প্রথম সাক্ষী হিসেবে ডাকা হয় ভিক্টরকে। ভিক্টর আগের মতোই তার সব কথা বলে। তবে আরাভিন তাকে একটা সহজ প্রশ্ন করে। সে তখন ভিক্টরকে প্রশ্ন করে যে, আচ্ছা বলুন তো, সেদিন সেই 4 জনের মধ্যে কে গাড়ি চালাচ্ছিল? ভিক্টরের উত্তর দিতে পারে না, কেন অ্যাক্সিডেন্টে ধাক্কায় আহত অবস্থায় সে সেটা খেয়াল করেনি। তখন আরাভিন ধীরে ধীরে বলে যে সেই 4 জনের কেউই গাড়ি চালাতে পারতো না। তার মানে সেদিন সেখানে 4 জন নয়, বরং আরো একজন ড্রাইভার মিলে মোট 5 জন ছিল। আর সেই পঞ্চম ব্যক্তিটাই আসল সন্দেহভাজন, যে এখনো বাইরে বুক ফুলিয়ে ঘুরছে। এই কথা শুনে কোর্টরুমে একটা ফিসফিসানি শুরু হয়, কেন এই তথ্যটা এতদিন কেউই জানতো না। এরপর আরাভিন আদালতে ডেকে আনে এমন একজনকে যার মাধ্যমে পুরো ঘটনা শুরু হয়েছিল। সেই লোকটাকে দেখে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। রামনগর ইউনিভার্সিটিতে একদিন সাবা মরিয়ম দেখে যে এই লোকটা মন মরা হয়ে বসে আছে। সাবা তার কাছে যায় আর জিজ্ঞেস করে যে কি হয়েছে। তবে সেদিন সন্ধ্যায় লোকটা এসে সাবার কাছে একটা সাহায্য চায়। সে জানায় যে তার মেয়ে বিদ্যার লাশ হসপিটাল থেকে নিতে দিচ্ছে না, কেননা মেয়েটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং ক্যাম্পাসের মধ্যেই আত্মহত্যা করেছে, তাই তার এখন একটা ক্লিয়ারেন্স দরকার। এই সব কথা শুনে সাবা ব্যবস্থা করে লোকটাকে মর্গে নিয়ে আসে। মর্গে ঢুকে বিদ্যার লাশ দেখে থমকে যায় সাবা, কেননা আত্মহত্যার মাত্র 1 ঘন্টা আগে বিদ্যার সাথে তার কথা হয়েছিল।
তার সাথে কি কথা হয়েছিল সেটা এবার সে রিমাইন্ড করতে থাকে। বিদ্যা সেদিন ক্লাসরুমে একা একা বসে মন মরা হয়েছিল, তার চোখে জল, মুখে কোনো কথা নেই। সাবা তার কাছে এগিয়ে আসে, এরপর আস্তে আস্তে জিজ্ঞেস করে যে কি হয়েছে। বিদ্যা প্রথমে কিছু বলতে চায়নি, তবে সাবার আন্তরিকতায় শেষ পর্যন্ত সে সব বলে দেয়। আসলে বিদ্যা গ্রাম থেকে আসে একটা গরিব মেয়ে। সে বড় হয়েছে নিম্নবর্ণের পরিবার থেকে, অনেক কষ্টে পড়াশোনা করে সে এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তার স্বপ্ন ছিল একদিন ভালো একটা চাকরি করবে আর মা বাবার কষ্ট লাঘব করবে। তবে তার একজন ক্লাস টিচার একটা বাধ্যতামূলক অ্যাসাইনমেন্টে সাইন করছিল না। এই সাইন না করার শুধুমাত্র একটাই কারণ ছিল যে বিদ্যা নিম্ন বর্ণের ঘর থেকে এসেছে। এখন সই না পেলে তার ডিগ্রিটাও সম্পূর্ণ হবে না, যার ফলে সে বারবার অনুরোধ করতে থাকে এই কাজটা করে দেওয়ার জন্য। কিন্তু হাজারো অনুরোধে কোনো কাজ হয় না, যার ফলে বিদ্যা তার ইউনিভার্সিটির পড়াটাই শেষ করতে পারছিল না। কিন্তু একদিন রেগে গিয়ে বিদ্যা সেই টিচারকে বলে ফেলে যে সে জানে ওই প্রফেসর ইউনিভার্সিটির ফান্ডের টাকা আত্মসাৎ করেছে। এই কথায় সেই প্রফেসর প্রচন্ড ক্ষেপে যায় আর বিদ্যাকে চরম অপমান করে। কেননা এখন বিদ্যা তার কাছে শুধু একটা হুমকি। যেহেতু ক্লাসের সবার সামনে সে অপমানটা করেছিল, তাই এই ব্যথাটা ছিল অনেক বেশি। এমন তীব্র অপমান বিদ্যা আর নিজের মধ্যে নিতে পারে না, যার ফলে অপমান সহ্য করতে না পেরে সে নিজেই আত্মহতি দেয়। কিন্তু মরে যাওয়ার আগে সেই সব কথা পুরোটাই বলে গিয়েছিল সাবাকে। জাস্ট একবার চিন্তা করো, একটা মেয়ে শুধু পড়ালেখা শেষ করতে চেয়েছিল, কিন্তু সেটা করতে গিয়ে তাকে এভাবে নিজেকে শেষ করে দিতে হলো। এই ঘটনা জানার পর সাবা বুঝতে পারে যে বিদ্যার মৃত্যুর পিছনে সেই প্রফেসর দায়ী। ফলে সাবা সিদ্ধান্ত নেয় যে এটাকে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, যার কারণে সে পরের দিন একটা বোর্ডে মিটিং ডাকে এবং সেই প্রফেসরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের আগে সাবা ভাবছিল যে অনেকে হয়তো তার পাশে দাঁড়াবে, কিন্তু না, দেখা যায় কেউ তার পাশে দাঁড়ায়নি। আসলে সবাই নিজের চাকরি নিয়ে ভয়ে ছিল, যার ফলে অভিযোগ প্রত্যাখ্যিত হয় আর সাবা হয়ে যায় সবার চক্ষুশূল। মোট কথা, একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সাবা পুরোই একা হয়ে যায়। পরের দিন সেই প্রফেসর সরাসরি সাবার কাছে এসে উস্কানি দিতে থাকে। সে নানাভাবে চাপ প্রয়োগ করে বলে যে এই অভিযোগ কোথাও যাবে না। সাবা তখন রেগে গিয়ে বলে সে রাজপালের কাছে গিয়ে এই অভিযোগ জানাবে, দরকার হলে সে মিডিয়াতেও যাবে। এই কথা শুনে প্রফেসরের মাথায় একটা ভয় ঢুকে যায়। সে ভাবতে থাকে যেভাবেই হোক সাবাকে থামাতে হবে। আর সেই রাতে সাবা যখন একা বাড়ি ফিরছিল, তখন সেই প্রফেসর তার গাড়ি দিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রচন্ড আহত হলে সাবা রাস্তায় ছিটকে পড়ে, কিন্তু তারপরেও সেই প্রফেসর তার মৃত্যু নিশ্চিত করতে তার গায়ের উপর দিয়ে কয়েকবার গাড়ি চালিয়ে দেয়। তার মানে তো বুঝতেই পারছো, এটা কোনো ধর্ষণ ছিল না, এটা স্রেফ ছিল একটা হিট অ্যান্ড রান কেস। সব কথা বলে অরবিন্দ এখানেই থামে। কোর্টরুমে তখন পিনপতন নীরবতা। সবাই এতদিন ধরে জানতো সাবাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, কিন্তু আজ এখানে অরবিন্দ বলেছে পুরো আলাদা একটা ঘটনা। তাহলে তুমি কি ধরতে পারছো এখন কেসটা কোন দিকে যাচ্ছে? অরবিন্দ আবার বলতে শুরু করে। সে বলে সাবার হিট অ্যান্ড রান কেসে সেই রাতে হসপিটালে বসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী। পাশে পুলিশ অফিসার এসে ফিসফিস করে জানায় সাবার লাশের ব্যাপারে। এখন তার লাশ পোস্টমর্টমে পাঠানো হবে কিনা সেটা তার কাছে জানতে চাওয়া হয়। মানে সাবার লাশ তখনও রাস্তায় পড়েছিল, আর পোস্টমর্টম হলেই সত্যিকারের মৃত্যুর ঘটনাটাও বেরিয়ে আসতো, আর তখনই পুরো ঘটনা সবার সামনে পরিষ্কার হয়ে যেত। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্ত্রীর পিএস একটা রিপোর্ট নিয়ে আসে। সে জানায় সামনের নির্বাচনে সরকারি দল হারতে চলেছে, যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টে একদম স্পষ্ট। এই খবরে মন্ত্রী রেগে আগুন হয়ে যায়। একদিকে নাতনির অসুস্থতা, অন্যদিকে নির্বাচনের ভরাডুবির খবর। মন্ত্রীর মাথা তখন ঠিকমতো কাজ করে না। আর ঠিক তখনই তার কাছে আসে একজন ডিএসপি। সেই ডিএসপি আর কেউই নয়, বরং সে ছিল ডিএসপি সজ্জন কুমার। মূলত সে দুটো জিনিস একসাথে দেখে তার মাথায় একটা পরিকল্পনা আসে। সজ্জন মন্ত্রীকে বলে যে আপনি চাইলে এই মুহূর্তে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে পারেন। এই কথা শুনে মন্ত্রী কৌতূহলী হয়ে ওঠে, আর সজ্জন কুমার তখন তার সব পরিকল্পনার কথা বলে। সে বলে যে সাবার মৃত্যুটাকে হিট অ্যান্ড রান ঘটনা হিসেবে না দেখিয়ে ধর্ষণ ও হত্যা হিসেবে দেখানো হোক, আর এর জন্য লাশটাকে মর্গে না পাঠিয়ে রাস্তার পাশে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন পোড়া লাশ দেখলে ফরেন্সিক আর সত্যিকারের মৃত্যুর কারণটা বের করতে পারবে না, ফলে ধর্ষণের গল্পটা সহজেই চালিয়ে দেওয়া যাবে। একবার ভাবো এমন কড়া পরিকল্পনার কথা। একজন মৃত মানুষের লাশকে নতুন ভাবে সাজিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই চিন্তাটা করেছে পুলিশ অফিসার সজ্জন কুমার। তবে আরো অবাক করা বিষয় হলো এই কথাকে মন্ত্রী তাতে সায় দিয়ে দেয়।
দেয়, কেননা মন্ত্রীর কাছে তখন নির্বাচন জেতাটাই সবচেয়ে বড় বিষয়, আর সেই জন্য সে একটা মৃত মানুষকেও ব্যবহার করতে পিছুপা হবে না। এবার এই কাজের জন্য মন্ত্রীর দলের 4 জন সাঙ্গপাঙ্গকে বেছে নেওয়া হয়। তারাই সেই রাতে সাবার লাশ রাস্তার পাশে নিয়ে পুড়িয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভিক্টর সেটা দেখে ফেলে। মোট কথা, সাবা মরিয়মের মৃত্যুটা যা ছিল তাই থাকলো না, সেটাকে নতুন রূপ দেওয়া হলো রাজনৈতিক প্রয়োজনে। পরের দিন পুলিশের উপরে ক্ষোভ তৈরি করতে ছাত্রদের উপরে লাঠিচার্জের নির্দেশও দিয়েছিল সাজ্জান কুমার। আসলে সাজ্জান জানতো যে এতে পরিস্থিতি আরো উত্তেজিত হবে, ফলে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী তাকেই দায়িত্ব দেবে। এরপর দায়িত্ব পেলে সে ওই 4 জনকে ধরে নিজে হিরো হয়ে যাবে, যার ফলে সে পেয়ে যাবে মন্ত্রীর আনুগত্য, আর সরকারি দলও এই দ্রুত বিচারের জন্য জনপ্রিয়তা ফিরে পাবে। তার মানে পুরো পরিকল্পনাটা এতটাই সূক্ষ্মভাবে সাজানো ছিল যে কেউ কোনো সন্দেহ করেনি, সবই হয়েছিল পরিকল্পনা মতো। সাবার মাকে 30 দিন কথা দিয়েছিল সাজ্জান ইচ্ছে করেই, কেন কাদের ধরতে হবে সে নিজেই জানতো। এভাবে 4 জনকে ধরার পর মন্ত্রীর দল আরো বেশি জনপ্রিয় হতে শুরু করলে সাজ্জান কুমার হিরো হয়ে যায়। তবে এরপরেও একটা বড় সমস্যা বাকি ছিল। সাজ্জান ভাবছিল যে এই 4 জন জীবিত থাকলে যে কোনো সময় সত্যটা বেরিয়ে আসতে পারে, কেন এরা জানে যে তারা আসলে কি করেছিল আর কার নির্দেশে করেছিল, যার ফলে এদেরকে মেরে ফেলায় নিরাপদ হবে। তখন সে মন্ত্রীকে এই কথা জানালে মন্ত্রীও পারমিশন দিয়ে দেয়, আর এরপরে দেখা যায় সাজ্জানের ধারণা মতোই কাজ হতে থাকে। মানুষজন এই 4 জনকে মেরে ফেলার পর পুলিশের উপর রাগের বদলে সাজ্জান কুমারের উপরে আরো বেশি খুশি হয়ে যায়। তবে পুরো পরিকল্পনা সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই 4 জন অপরাধী যাদের শুধু কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, তারা রাজনীতির গুটি হিসেবে জীবন দিয়েছে। তারা অপরাধী ছিল সেটা সত্য, তবে যেই অপরাধের জন্য তাদের মারা হলো সেটা তারা করেনি, তাদেরকে দিয়ে এই কাজ করানো হয়েছিল। আর সাবা মরিয়ম, সে তো ছিল ওই গুটি সাজানোর উপলক্ষ মাত্র। মোট কথা, এই পুরো খেলাটায় সবাই ব্যবহৃত হয়েছে, আর এদের মধ্যে মানুষ বলে কেউই ছিল না। এমন যুক্তিতর্ক ও কাহিনী শুনে রাঘবান এবার প্রমাণ চাইতে শুরু করে। তখন আরাভিন জানায় যে এনকাউন্টারের নির্দেশ দেওয়ার সময় একজন পুলিশ অফিসার সেটা শুনে ফেলেছিল। এবার একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাজ্জান যখন মন্ত্রীর সাথে কথা বলছিল, তখন পিছনে দাঁড়ানো সেই অফিসার এনকাউন্টারের শব্দটা শুনে ফেলে, যার ফলে সে পরে সাজ্জানের কাছে ব্যাখ্যা চাইলে সাজ্জান তাকে বলেছে এটা উপরের নির্দেশ। আর এরপর অফিসার কোনো কথা বাড়ায়নি, তবে সে সব কিছু মনে রাখে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই পুরো ঘটনার বিস্তারিত আরাভিনদের কাছে কি করে এলো? এই উত্তরটা একদম চমকে দেওয়ার মতন, কেননা সাজ্জান কুমার নিজে এই সব কিছু লিপিবদ্ধ করে অফিসারের হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ, সাজ্জান নিজের করা সব পাপের কথা নিজেই স্বীকার করেছে আরাভিনদের কাছে। আসলে সাজ্জানের মধ্যে এই ঘটনার পর ভয়ঙ্কর অপরাধবোধ তৈরি হয়। এনকাউন্টারের সেই রাতেই সাজ্জাদের একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে যায়, আর মন্ত্রী সাজ্জানকে জানায় যে সে এখন তাকে কোনো সাহায্যই করতে পারবে না, কেননা এটা তার নির্বাচনী হিসেবের বাইরে। এই একটা কথা শুনে সাজ্জানও বুঝতে পারে যে রাজনীতির কাছে কোনো মায়া দয়া বলে কিছু নেই। একদিকে নিজের হাতে 4 জনকে মেরে আসা, অন্যদিকে সন্তানের কোমায় পড়ে থাকা, আর মন্ত্রীর মুখ ফিরিয়ে নেওয়া, এই তিনটা একসাথে সাজ্জানকে ভিতর থেকে একদম ভেঙে দেয়। সে বুঝতে পারে যে সে যা করেছে সেটা একটা অপরাধ ছিল। ক্যারিয়ার, মন্ত্রীর ফেভার, জনপ্রিয়তা সবকিছুর পিছনে ছুটতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। তাই সে তার নিজের কুকর্ম স্বীকার করে লিখে রাখে, আর সেই অফিসারের হাতে তা তুলে দেয় যেন সে কোর্টে গিয়ে সাক্ষী দেয়। তবে সেই পুলিশ অফিসারটা নিজে না গিয়ে নথিগুলো পৌঁছে দেয় আরাভিন স্বামীনাথের কাছে, আর তাকে বলে এই কেসটা লড়ার জন্য। আরাভিন সব কিছু শুনে কেসটা হাতে নেয়, কেননা এই কেসটার মধ্যে তার নিজেরও একটা পুরনো হিসাব মেটানোর সুযোগ ছিল। তার মানে বুঝতেই পারছো, আরাভিন শুধু শুধু এই কেসটা নেয়নি, এর পিছনে আছে এক বিশাল বড় কাহিনী। সেই কাহিনী জানতে চলে যায় 2014 সালে। সেই সময় আরাভিন রামনগরের ডিএসপি হিসেবে কর্মরত ছিল। সেই কর্মরত থাকাকালীন সময় রামনগরে একটা ভয়াবহ দাঙ্গা তৈরি হয়, আর এই দাঙ্গায় মারা পড়ে 163 জন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই দাঙ্গার নেতৃত্ব দিয়েছিল বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী। সে তখন ছিল তখনকার একটা রাজনৈতিক দলের নেতা। এখন দাঙ্গার পর থানায় তদন্তের জন্য সেই নেতাকে জিজ্ঞাসাবাদের সময় আরাভিন তাকে সরাসরি একটা চর মেরে বসে, কিন্তু সেই চরের পর নেতার চোখে যে রাগ দেখা গিয়েছিল সেটা ছিল একটা প্রতিশোধের নীরব ঘোষণা। আরাভিন সেটা প্রথমে বুঝতে পারেনি, অথবা বুঝলেও সে পরোয়া করেনি। তবে সেদিনে সেই চরের বদলা মন্ত্রী নিয়েছিল নির্মমভাবে। আরাভিনদের একমাত্র মেয়েকে মন্ত্রী তার লোক দিয়ে খুন করে দেয়।
আর সেই হত্যার দায় চাপানো হয় তার পিতা আরাভিন্দের ঘাড়ে। এরপর থেকেই তাকে জেলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে তার পুরো ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়। একদিকে মেয়ে চলে গেছে, অন্যদিকে তার সব শেষ। মোট কথা সবকিছু হারিয়ে আরাভিন্দ এখন ক্র্যাচে ভর করে বেঁচে থাকে। কিন্তু এতদিন ধরে তার বুকে একটাই আগুন জ্বলছিল, আর সেই আগুনের নাম প্রতিশোধ। তাই তো সাবা মরিয়মের কেসটা আরাভিন্দের কাছে শুধু একটা মামলা ছিল না, বরং এটা ছিল সেই মন্ত্রীর বিরুদ্ধে বছরের পর বছর জমে থাকা হিসাব মেটানোর সুযোগ। এরপর আরাভিন্দ কোর্টের সব প্রমাণ একে একে হাজির করে। সাজ্জানের নিজের হাতে লেখা স্বীকারোক্তি, সেই পুলিশ অফিসারের সাক্ষী, আর ভিক্টরের বয়ান মিলে একটার পর একটা সত্য বের হতে থাকে। রাঘবান বারবার আপত্তি তোলে, তবে প্রত্যেকটা আপত্তির জবাব ছিল আরবিন্দের কাছে। কোর্ট রুমে বসে থাকা মানুষগুলো এতক্ষণ সাজ্জান কুমারকে হিরো ভাবছিল, কিন্তু একটার পর একটা সত্য উন্মোচন হওয়ার পর তাদের মুখে আর কোনো কথা নেই। তারা এই সব ঘটনা দেখছিল এক অবিশ্বাস্য চোখে। জজ সবকিছু শুনে রায় দেয়, সাজ্জান কুমার দোষী সাব্যস্ত হন। এখানে তার দোষী সাব্যস্ত হওয়া মানে শুধু একটা পুলিশ অফিসারের শাস্তি নয়, বরং এটা ছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা পর্দা উন্মোচন। সাবার সেই প্রফেসরও চাকরি হারায়, তার বিরুদ্ধে হিট অ্যান্ড রান কেসের মামলায় সে জেলে চলে যায়। আর সাজ্জানের পরিকল্পনায় যে মন্ত্রী নির্বাচনে জিতেছিল তার দল সেই নির্বাচনে গো হারে। কেননা যে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে গিয়ে সে একটা মৃত মানুষকে ব্যবহার করেছিল, সেই পাবলিকই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কোর্ট থেকে বের হয়ে আরভিন্দ একটু থামে, তার স্ক্র্যাচ ভর দেওয়া শরীরটা একটু সোজা হয়। তার চোখে আজকে শান্তির আভাস। বছরের পর বছর ধরে বহন করে আসা ভার এক মুহূর্তের জন্য হালকা হয়েছে। হয়তো তার মেয়ে আর ফিরে আসবে না, কিংবা তার হারানো বছরগুলো আর ব্যাক করবে না, তবে আজ সে পেরেছে একটা ন্যায় বিচার করতে, আর এটাই তার বড় শান্তি। ঠিক এই মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।